এখন যখন এই হামলার বিস্তৃতি মাজারে যাচ্ছে বা ব্যক্তি পর্যায়েও হচ্ছে, এখানে আসলে সরকারের কাছ থেকে আপনি কি আশা করেন? নাগরিক হিসেবে আসলে কি করণীয় রয়েছে? দুটো বিষয় জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। আশা করি আমাকে শুনতে পাওয়া যাচ্ছে। জি। আসলে আমরা এখানে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে বসেছি সেটা কিন্তু আজকেই বা গত কয়েকদিনে শুরু হয়েছে ব্যাপারটা এমন না। মানে আমরা ৫ তারিখে যখন স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যান, তখনই কিন্তু আসলে মূলত নানানভাবে মানুষের, যেটাকে আমরা মব বলছি, সেই মব ফরমেশনের নানান আহ, অভিঘাত আমরা দেখতে শুরু করি। বিশেষ করে গণভবন, ৩২ নম্বরের জাদুঘর কিংবা জাতীয় সংসদ ভবন সহ ওই সময়ই বেশ কিছু শিল্প স্থাপনা এবং ভাস্কর্য ভাঙা হয়েছে, শিল্পকলা একাডেমি, বিভিন্ন ভবনে হামলা করা হয়েছে, ঢাকায় না ঢাকার বাইরে। এই সব মিলে কিন্তু বেশ কিছু শুরু হয়েছিল এবং সে সময় আমরা জানি যে তখন দেশে আসলে সেই অর্থে সরকার ছিল না এবং যাদের, যে সেনাবাহিনীর কাছে মূল দায়িত্ব ছিল, তাদের কাছ থেকেও সহযোগিতা পাওয়া যায়নি। কিন্তু পরবর্তীতে ৮ তারিখে সরকার হবার পরে এখন তো ১ মাস পার হয়ে গেছে। সুতরাং আমরা এখন সরকার আছে সেটা আমরা জানি এবং সরকারকে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এখন আসলে নাগরিকের নিরাপত্তার জন্য, মাজারের নিরাপত্তার জন্য আম যে কোনো সাধারণ নাগরিক, তিনি একজন যৌনকর্মীই হন আর তিনি একজন ভিন্ন লিঙ্গের মানুষ, লিঙ্গ পরিচয়ের মানুষই হন না কেন, কিংবা একজন শিক্ষক হন না কেন, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো সরকারের। এবং এখানে সরকার কেন দিতে পারছে না বা কোথায় ব্যর্থতার জায়গা তৈরি হচ্ছে সেগুলো যেমন দেখা খুব জরুরি, তার সাথে এটাও মনে রাখা দরকার যে আসলে এই মুহূর্তে আমরা বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে এমন এক ধরনের আহ শূন্যতা দেখতে পেয়েছি, যেটা আমরা ৪০টা বা ৪০-এর বেশি সর্বজনের বিশ্ববিদ্যালয়ের যে ভিসি প্রভিসি এবং প্রশাসন পদত্যাগ করার পরে একটা বড় শূন্যতা কিন্তু তৈরি হয়েছিল। এবং সেই শূন্যতার সময় এবং সেই সাথে একই সাথে আমরা দেখেছি কলেজে এবং স্কুলেরও অনেক ক্ষেত্রে যারা মূল প্রশাসক তারা পদত্যাগ করেছিলেন বা কোথাও কোথাও পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এরকম একটা পরিস্থিতির মধ্যে অনেকগুলো পক্ষ কিন্তু যুক্ত হয়ে পড়ে, তাদের নানান স্বার্থ সংশ্লিষ্টতা থাকে। এবং আপনারা জানেন যে আমি আজকে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে যে তারা দলীয় লেজুবৃত্তির রাজনীতি চায় না, সেটা আমরা চাই না, আমরা অনেকেই, কিন্তু সেটা তো রাতারাতি ঘটে যাবে না, কারণ শিক্ষকদের মধ্যে নানা রকম রাজনীতি আছে, তাদের নানা রকম স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, যেগুলোর ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে উস্কে দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে শিক্ষকদের এই সমস্ত স্বার্থও কাজ করে থাকতে পারে। এবং শিক্ষার্থীরা নিজেরাই সব ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটিয়েছেন, শিক্ষক লাঞ্ছনা, সে ব্যাপারেও আমার কাছে মনে হয় যে সেটা নাও হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো শিক্ষকদেরও নিজেদের স্বার্থ জড়িত থাকতে পারে, আর কোনো কোনো ক্ষেত্রে তো অবশ্যই ক্ষোভ এবং বিক্ষোভ রয়েছে। আবার এর মধ্যে আপনারা খেয়াল করবেন যারা আসলে ক্ষমতায় ছিলেন না, আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল, সুতরাং এটা খুব পরিষ্কার যে তারা নেমে যাবে বা তারা নানাভাবে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করবে, যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে ক্ষমতায় নেই, কিন্তু আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগ সমর্থন করতেন এরকম মানুষরা তো রয়ে গেছেন এবং পুরো সিস্টেমটার যে সুফল ভোগ করেছে তারা সকলেই রয়ে গেছেন। এরকম একটা অবস্থায় তারা এক ধরনের অন্তর্ঘাত চালানোর চেষ্টা করতে পারে, সে তো জানা কথা, কিন্তু যারা ক্ষমতায় ছিলেন না কিন্তু এই খালি জায়গায় ক্ষমতায় আসবার জন্য একসাথে দৌড় দিয়েছেন, তাদের যে হুড়োহুড়ি, সেই হুড়োহুড়ির কারণেও কিন্তু অনেক জায়গায় অনেক ঘটনা ঘটছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে একটা জিনিস হতে পারে যে আমরা রিসেন্টলি এটাও জানতে পারলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক যিনি যৌন নিপীড়নের দায়ে লম্বা আইনি ব্যাটল পার করে উনি চাকরি হারিয়েছিলেন, তিনিও হঠাৎ কোনো এক জাদু ক্ষমতা বলে একদিনের মধ্যে চাকরি ফেরত পেয়েছেন। এবং এই যে কি প্রক্রিয়া এগুলো হয়েছে সেগুলো আমরা জানি না, এবং এগুলো নিশ্চয়ই জানা হবে এবং খুঁজে দেখা হবে। তার মানে অনেকেই রয়েছেন যারা ক্ষমতায় ছিলেন না এবং যে মুহূর্তে একটা শূন্যতা তৈরি হয়েছে সেই মুহূর্তটাকে কাজে লাগিয়ে তার স্বার্থ সিদ্ধির চেষ্টা করছেন। আবার এরকমও হতে পারে যে তিনি খুব দ্রুত যদি ক্ষমতায় আসতে নাও পারেন বা আসার সময়টা যদি দীর্ঘায়িত হয়ে যায়, সেক্ষেত্রে আগে ভাগেই কাজটি করে নেবার চেষ্টা করছেন। নানান রকম স্বার্থ, নানান রকম বিষয় এখানে কাজ করতে পারে। তবে এখানে একটা জিনিস খুব আমি জোর দিয়ে বলতে চাই, আমরা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মুখেই শুনেছি তাদের এই আন্দোলনের মূল স্পিরিট
যে গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা, সেখানে তো বলা হয়েছিল যে সকল ধরনের মতের মানুষের কথা আমরা শুনতে পাবো। সুতরাং একজন মাজারপন্থী মানুষ কিংবা একটা ভিন্ন ধর্মের মানুষ কিংবা একটা ভিন্ন মতবাদের মানুষ, তাকে তার শুধু মতবাদটি থাকার কারণে, ধর্ম বা লিঙ্গ পরিচয় ভিন্ন হওয়ার কারণে যদি তার উপর হামলা হয়, সেটা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের মূল স্পিরিটের সাথেই যায় না। সুতরাং সেই অর্থে যেহেতু তারা সরকারেও আছেন, সুতরাং সেটা তো তাদের একটা বড় দায়িত্বের অংশ যে তারা বাংলাদেশের সব ধরনের নাগরিকের বিরুদ্ধে যে কোনো বৈষম্য, যে কোনো নিপীড়নের বিরুদ্ধে তারা দাঁড়াবেন এবং ব্যবস্থা নেবেন। আর শেষ করতে চাই এইটুকু বলে যে আমরা শুরুতে বুঝতে পেরেছি কিনা, আমাদের সহ আলোচক জিজ্ঞেস করছিলেন যে একটু দেরি হয়েছে কিনা। শিক্ষার্থীদের আন্দোলন এটা শিক্ষার্থীদেরই ছিল, সুতরাং শিক্ষার্থীদের কোটা সংস্কার বা বিরোধিতার আন্দোলন বা বৈষম্য বিরোধিতার আন্দোলনে শিক্ষকরা সরাসরি যুক্ত হতে চাননি। সেটা নানা কারণে হতে পারে, আমরা কেন হতে চাইনি সেটা আমাদের পরিষ্কার অবস্থান রয়েছে। এবং আমরা তখনই বাধ্য হয়েছি যখন দেখেছি যে শিক্ষার্থীদের আন্দোলনের উপরে নিপীড়ন চলেছে। 2018 সালেও কোটা সংস্কার আন্দোলনের সময় বা নিরাপদ সড়ক আন্দোলনের সময় একইভাবে আমরা যখন তাদের উপর নিপীড়ন হয়েছে, তখন আমরা কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছি, কারণ এটা তো আসলে শিক্ষার্থীদেরই আন্দোলন ছিল। এটা কিন্তু জন অভ্যুত্থানে বা জনগণের আন্দোলনে পরিণত হতে একটা সময় পাড়ি দিতে হয়। আজকে এসে যত সহজে বলা যাচ্ছে 16-17-18 তারিখে, 19 তারিখেও এত সহজে বলা বা করা যায়নি। তারপরেও বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক হয়তো যখন বুঝতে পেরেছে সাথে সাথেই, কারণ আসলে শিক্ষার্থীদের উপর নিপীড়নটা হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা এর প্রতিবাদে দাঁড়িয়েছিলাম। সেই অর্থে বলতে পারেন যে তখন শোনা গেছে বা দেখা গেছে, কিন্তু সাথে এটাও মনে রাখা প্রয়োজন যে এইটা গণ অভ্যুত্থান ছিল এবং এখানে সব শ্রেণী পেশার মানুষ নানাভাবে যুক্ত হয়েছে। এক জায়গায় বন্ধ করা হয়েছে তো আরেক জায়গা থেকে এই আন্দোলনটি আবার রক্তবীজের মতো আবার বেরিয়ে এসেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছে, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের ছেলেমেয়েরা রাস্তায় নেমেছে। ঢাকা যখন বন্ধ হয়ে গেছে, অন্যান্য জেলায় তখন আন্দোলন শুরু হয়েছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু যুক্ত হয়েছেন। তাতেই তো এটা গণ অভ্যুত্থানের চেহারা পেয়েছে, না হলে তো এটা শিক্ষার্থীদের আন্দোলনই থেকে যেত। জি, ধন্যবাদ।